জীবনে আমরা যখন ভালো সময়গুলো উপভোগ করি তখন আমাদের চারপাশে অনেককেই দেখা যায়, কিন্তু কোনো বিপদে যখন প্রিয় মানুষটাকে খুঁজে বেড়াই তখন কিন্তু আর আশেপাশে কাউকেই খুঁজে পাওয়া যায় না। আর তখনই আমরা বিপদে পড়ে প্রকৃত বন্ধুকে চিনতে পারি। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আছি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে আম, কাঁঠাল, লিচুর সিজন চলছে, আর চিড়ামুড়ি দিয়ে আম খেতে বেশ ভালোই লাগে। আমিও খেতে অনেক পছন্দ করি, তাই ওর বাবাকে বলেছিলাম একটু চিড়া আনতে, আর সেই সঙ্গে মসুরের ডাল, মুগের ডাল এগুলো ফুরিয়ে গিয়েছিল, তো এগুলোও নিয়ে এসেছে। আর সেটাই নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওর এর পর্যায়ে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, সেই সঙ্গে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি জানি আমি বলার পরেও অনেকেই এই কাজগুলো করবেন না, আর যারা আমার প্রকৃত বন্ধু সত্যিই আমার ভালো চান আমি ইউটিউবে একটু এগিয়ে যেতে পারি, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রতিদিনই তো সকাল থেকে মোটামুটি ভিডিওটা শুরু করি, তো আজকে আর সেভাবে সকাল থেকে সকালের নাস্তাটা শেয়ার করছি না। তো মুড়ি এনেছিল, তো ছোট যে বয়ামটা সেটাতে সব সময় খাওয়ার জন্য টেবিলের পাশে একটা র্যাক আছে, সেখানে রেখে দেব। আর বড় যে কন্টেনারে মুড়িগুলো ঢেলে নিচ্ছি, এগুলো হচ্ছে যেখানে বেশি পরিমাণে স্টোর রুম জিনিসপত্র থাকে, তো সেখানেই রেখে দেব। তো আজকে সকালের নাস্তা তারপর দুপুরের রান্না কোনোটাই আর শেয়ার করব না, কারণ সব কিছু শেয়ার করতে গেলে না ভিডিওটা বড় হয়ে যাবে। তো কিছুদিন আগে আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করে একটু সাজিয়ে নিয়েছিলাম। এছাড়াও প্রতিদিন তো রান্নার পর বা রান্নার আগে মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে থাকে। তারপরেও আজকে ভাবলাম যে রান্নাঘরটা আবারও একটু ডিপ ক্লিন করে নিই। এজন্য সর্বপ্রথমেই রান্নাঘরের উপর সাইডের যে একটু হালকা ঝুল বা কালি পড়েছে সেটাই পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরে কিন্তু খুব একটা কালি বা খুব একটা নোংরা হয় না, আর যেহেতু প্রতিদিনই ভালো করে পরিষ্কার করা হয়, তারপরেও যেহেতু রান্না করা হয় তো একটা আঠালো একটা ভাব পড়ে। আর সেটাই আর কি একটু কয়েকদিন পর পর যদি এভাবে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু একবারে ডিপ ক্লিন করার সময় অতটা কষ্ট হয় না। তো উপরের যে ঝুলগুলো ঝেড়েছিলাম সেগুলো একটু নিচে পড়েছিল, তো সেগুলোই আর কি আগে বারুন দিয়ে ঝেড়ে ক্লিন করে নিচ্ছি, না হলে এগুলো পায়ে পায়ে আবার পুরো রান্নাঘরটা মেখে যাবে। তো সর্বপ্রথম আগে ঝুলগুলো ঝেড়ে তারপর মেঝেটা ক্লিন করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর রান্নাঘরের যে ভিতরের কাজগুলো সেগুলো শুরু করব। তো উপরে ঝাড়াঝুড়ি কমপ্লিট করে প্রথমে রান্নাঘরে যে ক্যাবিনেটগুলো আছে সেগুলো একটি স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করে নিয়ে তারপর একটা ন্যাকড়ার সাহায্যে মুছে নেব। এই লিকুইডটা আমি তৈরি করেছি উষ্ণ গরম জল, ভিনেগার, বেকিং সোডা, গুঁড়া সাবান আর ডিশওয়াশ মাজার যে লিকুইডটা হয় সেটা দিয়ে। আমরা কম বেশি যারা গৃহিণী রান্নাঘর পরিষ্কার করি তারা কিন্তু কম বেশি এই লিকুইডটা সম্পর্কে জানি। আর রান্নাঘরের যে তেল চিটচিটে ভাব সেটা কিন্তু শুধু গুঁড়া সাবান বা পাউডারের যে জল সেটা দিলে যায় না, যার কারণে একটু উষ্ণ গরম জল তার সঙ্গে ভিনেগার, সোডা এগুলো মিশিয়ে যদি আমরা লিকুইডটা তৈরি করি তাহলে কিন্তু খুব সহজেই একদম কম পরিশ্রমে আমরা রান্নাঘরের যে তেল চিটচিটে ভাব সেগুলো দূর করে নিতে পারি। আর আমরা যারা স্মার্ট গৃহিণী তারা কিন্তু খুব সহজেই এই লিকুইডটা তৈরি করে এভাবেই পরিষ্কার করে থাকি।
তো এখানে আর বলার কিছু নেই। তো ক্যাবিনেটগুলো তো অলরেডি ক্লিন হয়ে গেছে, আর এখন নিচের যে ক্যাবিনেটগুলো আর কি থাকে তো সেগুলোও একটু ঝেড়ে নিয়ে তারপর এই লিকুইডটা দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে জায়গার জিনিসগুলো বের করে আবার সেগুলোও মুছে তারপর আবার সেই জায়গাতেই সাজিয়ে রাখবো। তো নিচের যে ক্যাবিনেটটা, এখানে একটা সাইডে আমি যে প্রতিদিনের যে রুটি পরোটা করার যে ময়দা আর যে কন্টেনার সেটা রেখে দিই, আর তার সাইডে তো দেখতেই পেলেন ব্যবহার করার যে ঝুড়িগুলো রেখে দিই। আর এই পাশের যে তাকটা আছে সেখানে একটা রান্না করার ফ্রাই প্যান মানে কারি কুকার, আর মশলার বিভিন্ন জার আর লবণ তেল এগুলোই রেখে দিই। আসলে বিভিন্ন রকম কোটাতেই মশলা রাখি, যখন যেটা ভালো মনে হয় তো তখন সেটাই ব্যবহার করি। আর চুলার পাশে এই যে কাউন্টার টপের উপরের এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু সব থেকে বেশি ক্লিন হয়। ক্যাবিনেটের ভিতর কিন্তু তেল চিটচিটে ভাবটা হয় না, কিন্তু একটা নোংরা পড়ে, যেটা মাসে একবার পরিষ্কার করে নিলেই কিন্তু বেশ ভালো হয়। আর এই জায়গাটা কিন্তু প্রতিদিনের পরিষ্কারের সাথে সাথে আমরা 7 দিন 10 দিন পর পর যদি ক্লিন করি তাহলে কিন্তু এই যে একটা জেদি দাগ সেটা পড়তে পারে না। তো আমার কয়েকদিনকার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নতুন করে গুছিয়ে নিয়েছিলাম। তো তারপর থেকে প্রতিদিনের যে ক্লিনিং সেটা করা হয়, আর ডিপ ক্লিনিং আর করা হয় না, যেহেতু হেল্পিং হ্যান্ড আছে আর উনি আমার রান্নার পর রান্নাঘরটা ক্লিন করে। আর আমি যদি ক্লিন করি সেটা হচ্ছে রান্নার আগে বা রাত্রেবেলা রান্নার পর করি। আর দুপুরে ভারী রান্নার পর যে ক্লিনিংয়ের কাজটা এটা হচ্ছে উনি করে থাকেন। তো উনি তো আর এগুলোতে হাত দেয় না, উনি আর কি যে কাউন্টার টপের যে জায়গাটা আর চুলা নিচে বেসিন এগুলোই প্রতিদিন পরিষ্কার করেন। আর আমি সপ্তাহে একদিন এভাবে হাতে সময় নিয়ে যে ডালের কৌটা মশলার কৌটাগুলো সাজিয়ে রেখেছি তো সেগুলো একটু পরিষ্কার করে নিই। আর এই কাজগুলো না আমার নিজের করতে বেশি ভালো লাগে, আর কাউকে দিয়ে করাতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো এই যে ডালের কন্টেনারগুলো, তারপরে তেজপাতা শুকনো লঙ্কা প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু এই কর্নার র্যাকটাতে থাকে, আর এর উপরটাতে মানে মাথার উপরটাতে অনেক একটা তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছিল, সেটাও কিন্তু এই লিকুইডটার মাধ্যমে একটু স্প্রে করে একটা ন্যাকড়ার সাহায্যে মুছে নিয়ে কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর রান্নার যে চুলাটা এটা তো প্রতিদিন 2 থেকে 3 বার পরিষ্কার হয়ই, তারপরেও এই লিকুইডটা দিয়ে আরও একবার রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছে। আর টাইলস দিয়ে যে চারিদিকের দেয়ালটা এটাও কিন্তু আমি অফ ক্যামেরায় বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আসলে অন ক্যামেরাতে সব কিছু করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর বড় ভিডিও আপনারা দেখতে চান না। তো যে ভিম লিকুইড সেটা ফুরিয়ে গিয়েছিল, সেটা কন্টেনারে ঢেলে নিলাম। আর আমাদের রান্নাঘরে না আমরা যে রিয়েল প্লান্টগুলো রাখি বা আর্টিফিশিয়াল প্লান্টগুলো রাখি, রিয়েল প্লান্টগুলো কিন্তু এভাবে পাতাতে তেল চিটচিটে একটা ব্যাপার হয়ে যায়। তো আমি কি করি, কয়েকদিন পর পর গাছগুলোর পাতাতে এভাবে একটু ভিম লিকুইড লাগিয়ে তারপর হচ্ছে পাতাগুলো হালকা করে স্ক্রাবার দিয়ে ডলে দিয়ে তারপর জলে খুব ভালোভাবে ধুয়ে দিই। আর যে কাচের ছোট ছোট জারের মধ্যে ছোট গাছগুলো রাখি তো সেগুলো তো আর কি কয়েকদিন পরপরই জল পাল্টিয়ে দিই, যেহেতু প্রচণ্ড গরম, তার মধ্যে রান্নাঘরে কিন্তু রান্নার জন্য আরও অনেক বেশি গরম পড়ে, তো জলগুলো অনেক গরম হয়ে যায়। তো গাছগুলো যখন একটু কয়েকদিন পরপর জল পাল্টিয়ে দিই তখন কিন্তু গাছগুলো খুব ভালো থাকে, মানে গ্রো করে। তবে যে কোনো গাছ জলের থেকে কিন্তু মাটিতে বেশি ভালো গ্রো করে। আমরা যখন জলে কোনো গাছ রেখে দিই সেটা জাস্ট শো বাড়ায়, সেভাবে কিন্তু গ্রো করে না, হালকা গ্রো করে। তো রান্নাঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য, তাছাড়াও যেহেতু ভিডিও করি, ভিডিওতে কিন্তু একটু রিয়েল প্লান্টস বা আর্টিফিশিয়াল প্লান্ট যেটাই বলি না কেন
থাকলে ভালো লাগে দেখতে। তো যার কারণে আমি গাছ দিয়ে ঘর, বারান্দা, রান্নাঘর সব জায়গায় সাজাতে পছন্দ করি, আর সেভাবেই সাজিয়ে রেখেছি। তো সব কিছু খুব ভালোভাবে ক্লিন করে এখন জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি। তো বেসিনের পাশে এই যে এই মানি প্ল্যান্টের লম্বা একটা লতা ঝুলিয়ে দিয়েছিলাম, সেখান থেকে নতুন করে আর সেভাবে বের হয়নি, হালকা একটু বের হয়েছে কয়েকটা ডগা, কিন্তু পাতাগুলো খুবই ছোট। আর এখানে কাউন্টার টপের পাশে এই যে চুলার পাশে এই গাছটা, আর ছোট্ট র্যাকটাতে ওই ছোট গাছটা রেখে দিলাম। মানে গাছ দেখলে আমার যে কি ভালো লাগে, খুবই ভালো লাগে। আর যে অয়েল পটটা আমি সয়াবিন তেল রাখি আর কি, তো সেটাতে না মানে কয়েকদিন ধরে মাজা হয়নি, যার কারণে একটু ভালো জেদি দাগ পড়ে গেছে। তো আমি একটু গুঁড়া সাবান আর একটু ভিম লিকুইড দিয়ে খুব ভালোভাবে এটা ক্লিন করে নেব। তো আমার এই অয়েল পটটা কিন্তু আমি আরএফএলের থেকে নিয়েছিলাম, 200 টাকা সম্ভবত দাম নিয়েছিল, 220 টাকা হবে। কিন্তু এটা ব্যবহার করে একদমই মজা পায় না, কেননা এটা যখন ব্যবহার করি একেতে তো তেল অল্প পড়ে, ঠিক আছে, তো আমি বেশিরভাগ কী করি উপরেরটা খুলেই নিই, আর তারপরে ওই এর গা দিয়ে না তেল চুয়াই, যার কারণে আমি যে এরকম একটা ছোট্ট একটা ট্রের উপর তারপর রেখে দিই। তো যার কারণে খুব একটা ব্যবহার করি না, অল্পই ব্যবহার করি। অন্য একটা জারে সয়াবিন তেল রেখে দিই। তো যাই হোক, এটাও খুব ভালোভাবে ক্লিন করে রাইস কুকারটাও একটু মুছে নিলাম, নিয়ে তারপর এখন বেসিন এবং বেসিনের আশেপাশের যে অংশটা স্ক্রাবার রাখার জায়গা, প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে মেজে ঘষে ক্লিন করে নেব। আমাদের রান্নাঘরের কিন্তু মানে এই যে বেসিন বা সিঙ্কের এরিয়াটা, এটাই কিন্তু সব থেকে বেশি কাজে লাগে। আর এটা যদি সব সময় কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে কিন্তু রান্নাঘরটা অনেক ফ্রেশ থাকে, দেখতেও ভালো লাগে। তো খুব সুন্দর করে মেজে ঘষে এখন ভালোভাবে ধুয়ে সিঙ্কটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আমার গত ভিডিওতে শারমিন বি চ্যানেল থেকে দিদিভাইটা কমেন্ট করেছিলেন যে আহারে তুমি কি শুরু করলে দিদিভাই, সিঙ্গারা, খাসির মাংস, আম মাখা, খাসির মাথা দিয়ে ছোলার ডাল, এত কিছু খাবার, তুমি দেখছি আমাকে আর খুলনাতে থাকতে দেবে না, বগুড়াতে চলে আসতে হবে তোমার হাতের খাবার খাওয়ার জন্য। তো আসলে এই কমেন্টগুলো পেলে না খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে নতুন করে ভিডিও করার উৎসাহ অনেক বেড়ে যায়। তো আপনারা কমেন্ট করবেন। আর দেখুন, কথা বলতে বলতে পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করে আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করছি। তো কেমন হয়েছে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে কেউ ভুলবেন না। আর এখন সন্ধ্যার নাস্তায় একটু কলার বড়া বানাচ্ছি। তো কলা না বেশি দিন থাকেই না, 1-2 দিনই কলার উপরের চোচাটা কালো হয়ে যায়। যদিও ফ্রিজে যদি কাগজ মুড়ে রেখে দেওয়া যায় ভালো থাকে, কিন্তু অত আর কে করে সব সময়। তো কলার উপরের চোচাটা কালো হয়ে গেছিলো, নিচেরটা ভালোই ছিল। তো কয়েকটা কলা চটকিয়ে তারপর হচ্ছে একটু ময়দা আর একটু চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে এভাবে বড়া ভেজে নিচ্ছিলাম। তো খুবই ভালো হয়েছিল খেতে, আমার তো খুবই ভালো লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করেছিল। তো আমার বড় মেয়েটা ক্যাথিও হচ্ছে কলা খেতে চায় না, তো এভাবে বড়া করে দিলে বেশ পছন্দ করে। এছাড়া অর্চিতাও কিন্তু অনেক ভালো পছন্দ করে। তো এভাবে ঝটপট কিন্তু সন্ধ্যার নাস্তায় কলার বড়া করে নিচ্ছি, এতে কিন্তু পেটও ভরবে আর অনেক স্বাস্থ্যকর এই নাস্তাটা, যেহেতু ময়দা তারপর হচ্ছে কলা সবই একটি হেলদি খাবার। তো সব মিলিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো জানি না আপনাদের কেমন লেগেছে, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদেরকে সাথে চাই। তো দেখুন, কলার বড়ার ভিতরটা কিন্তু বেশ ভালো হয়েছে, অনেকটা গরম ছিল, আমি হাতে ধরতে পারছিলাম না, তো আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আছেন দেখে তো লাইক করেছেন কিনা, না করে থাকলে আরও একবার বলছি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।